সবাইকে জানাচ্ছি আদাব ও নমস্কার। আমার নাম রুদ্রদেব। আমি শানশান মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে। তো আজকে আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটি বই আছে, ব্যাপন, প্রশোধন ও অভিশ্রবণ। তো আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। তো এই যে তিনটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ব্যাপন, অভিশ্রবণ ও প্রশোধন, মূলত এই তিনটে বিষয়ই পরস্পরের সাথে সম্পর্কিত। যদি আমরা দেখি ব্যাপনটা কি, ব্যাপনটা হচ্ছে আমরা যদি দেখি ব্যাপনটা মানে বোঝা যে ছড়ানো, কোনো কিছু ছড়ানোকে বোঝায় ব্যাপন। তো ব্যাপনটা তরলের ক্ষেত্রে কিভাবে হয়, আমরা যদি একটা ট্যাঙ্ক গুলি, ট্যাঙ্ক মানে খাবারের ক্ষেত্রে যে আমরা ট্যাঙ্কটা ব্যবহার করি, এই ট্যাঙ্কটা যদি আমরা একটা পানিতে গুলি, ট্যাঙ্কটা কিন্তু প্রথমে লিকুইড থাকে না, ট্যাঙ্কটা কিন্তু প্রথমে লিকুইড থাকে না। তো যেহেতু এটা লিকুইড থাকে না, আমরা পানির সঙ্গে মিশিয়ে এটা লিকুইড করি। তো এই যে আমরা একটা কিছুকে অন্য একটা বস্তুর সঙ্গে মিশাচ্ছি, এইটাকে বলা হয় মানে ব্যাপন। ব্যাপন মানে এই যে ট্যাঙ্কটা আমার পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তার মানে পানির মধ্যে কি হচ্ছে, ব্যাপন হচ্ছে। বিজ্ঞানের ভাষায় এই যে পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এই যে বিজ্ঞানের ভাষায় আমরা বলি ছড়ানোকে বলা হয় বিজ্ঞানের ভাষায় ব্যাপন, মানে পানিতে ব্যাপন হচ্ছে। যেমন আমরা যে বলি এই যে আমার ওজন 5 কেজি, মূলত এটা কিন্তু ওজন না, আমার ভর 5 কেজি। তার মানে এইভাবে বিজ্ঞানের কিন্তু বিভিন্ন ভাষার পার্থক্য আছে। যেমন এই যে বিজ্ঞানের ছড়ানো ভাষায় ব্যাপন বলি, তো ব্যাপন কিন্তু শুধু পানিতেই হয় না। এই যে আমি যদি আমার একটা রুমের মধ্যে আমি যদি স্প্রে মারি, এই যে আমি স্প্রে মারার সঙ্গে সঙ্গে যে আমার রুমটা কিন্তু স্প্রের সঙ্গে মানে স্প্রেতে পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই যে রুমে যে আমার স্প্রেটা ছড়াচ্ছে, এটা হচ্ছে ব্যাপন। তার মানে ব্যাপনটা কি, ব্যাপনটা হচ্ছে, ব্যাপন মূলত হচ্ছে ছড়ানো। ব্যাপন শব্দের অর্থ ছড়ানো, ছড়ানো। তার মানে আশা করি বুঝতে পারছেন যে ব্যাপনটা কি। ব্যাপনটা মানেই ছড়ানো, মানে কোনো দুইটা বস্তুর মধ্যে ছড়ানো বোঝায়। যেমন স্প্রে মারলে যেটা ছড়ায় এইটা। তো বিজ্ঞানের ভাষায় যদি আমি বলতে চাই যে পানি, আর তোমাকে যদি বলা হয় যে পানি আর ট্যাঙ্কের মধ্যে কি মানে এই যে একত্রে যে ছড়ানোটা হচ্ছে, এটার বিজ্ঞানের ভাষার নাম কি, ব্যাপন। তার মানে আমরা ব্যাপন বুঝে গেছি। তো এবার আমরা দেখবো অভিশ্রবণ। অভিশ্রবণটা কি, অভিশ্রবণটা খুব সহজ একটা বিষয়। অভিশ্রবণটা হচ্ছে, আমি যদি দেখি দেখা যাবে যে অভিশ্রবণটা হচ্ছে মানে সব বড় দ্রবণ, মানে বেশি দ্রবণ থেকে কম দ্রবণের দিকে যেটা ধাবিত হয়, এই ধাবিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রবণ। বুঝতে পারছেন, মানে বেশি দ্রবণ থেকে কম দ্রবণের দিকে যেটা ধাবিত হয়, ধাবিত মানে যেটা চলে যায়, বেশি থেকে কম দিকে যেটা যায়, মানে বেশি দ্রবণ থেকে কম দিকে দ্রবণ যেটা, এটাকে বলা হয় অভিশ্রবণ। তো এবার কিন্তু একটা কোয়েশ্চন থাকে যে দ্রবণ কি, দ্রব কি, দ্রাবক কি। আসলে দ্রবণ বুঝতে হলে আমাদের জানতে হবে দ্রব, দ্রাবক। তো আমি এই দ্রব আর দ্রাবকটা নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করি। দ্রব আর দ্রাবক। দ্রব হচ্ছে এই যে আমি পানি, পানি আর অর্থাৎ যেটার পরিমাণ বেশি এটা হচ্ছে আমার দ্রাবক, আর যেটা পরিমাণ কম সেটা হচ্ছে দ্রব, মানে পানি আর ট্যাঙ্ক। এবার যদি আমি একটা পানি আর ট্যাঙ্কের মধ্যে যে আমি যেটা দেখালাম ব্যাপন, এই যে পানি আর ট্যাঙ্কের মধ্যে যে আমি মিশ্রণটা করছি, তো সেক্ষেত্রে কি দ্রাবকটা হচ্ছে আমার পানি আর দ্রবটা হচ্ছে কি এই যে যেটা আমার কম, তার মানে ট্যাঙ্ক কি, ট্যাঙ্ক আমার কম, তার মানে ট্যাঙ্কটা কি হচ্ছে আমার দ্রব আর পানিটা হচ্ছে দ্রাবক। এবার প্রশ্ন হচ্ছে দ্রব কিভাবে, ট্যাঙ্ক কিভাবে কম, পানি দ্রাবক কিভাবে বেশি। আমরা যদি দেখি পানিটা কিন্তু পরস্পরের সঙ্গে এইভাবে লেগে আছে, কিন্তু এই যে ট্যাঙ্ক, ট্যাঙ্ক কিন্তু ছোট ছোট কণা, তারা একটি থেকে অন্যটা দূরে আছে। কিন্তু পানিতে কিন্তু ঘনত্ব বেশি, মানে পানিটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে আছে, মানে লেগে থাকার কারণে এই যে আমরা যদি দেখি জেলটা কিন্তু খুব আস্তে আস্তে পড়ে, মানে পানি যেভাবে এভাবে দিলেই যেন হঠাৎ করে পড়ে যায় খুব দ্রুত, কিন্তু
এই যে আমি যদি একটা জেল এইভাবে দেই, কিন্তু সেটা দেখা যাবে যে না অসুস্থ পড়ছে, কারণ সেখানে ঘনত্ব কম। তো দ্রাবকটা এখানে বেশি দিকেই এইভাবে আছে, ট্যাঙ্কি কিন্তু আমার পদার্থের সংখ্যা বেশি, কিন্তু পানি তো ট্যাঙ্কের তুলনায় পানিতে কম। তার মানে দ্রব, এই যে আমার যে ট্যাঙ্কে কিন্তু আমার পানি মানে বলতে পারি ট্যাঙ্কে পদার্থ কম, মানে আর দ্রাবকে পদার্থ বেশি, মানে পানিতে পদার্থ বেশি। তার মানে দ্রব হচ্ছে কি যেটা কম থাকে, মানে যেটাতে আমার পরমাণুর সংখ্যা কম থাকে সেটা হচ্ছে দ্রব, যেটাতে পরমাণুর সংখ্যা বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক। তো দ্রব দ্রাবক অবশ্যই বুঝে গেছি। দ্রাবকের অন্যতম উপাদান যেটা এটা হচ্ছে পানি। দ্রাবকের অন্যতম উপাদান যেটা এটা হচ্ছে পানি, অর্থাৎ পানি সব বস্তুর সঙ্গে দ্রবিত হতে পারে, ধাবিত হতে পারে, যেটা বলতে পারি। কিভাবে? এবার প্রশ্ন হচ্ছে শুধু তেল বাদে পানি অন্য কিছু সবকিছুর সঙ্গেই ধাবিত হতে পারে, কারণ পানি আর তেলের মিশ্রণ কখনো হয় না, তারা দুইটা থেকে আলাদা থাকে, আর সবকিছুর সঙ্গেই এটা দ্রবিত হতে পারে। তো দ্রব বুঝে গেছি, দ্রাবকও বুঝে গেছি। এবার দেখবো দ্রবণটা কি। দ্রবণটা হচ্ছে দ্রবণ এইটা মানে দ্রবক প্লাস দ্রাবক ইকুয়াল দ্রবণ, বুঝতে পারছেন? মানে দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল দ্রবণ, মানে দ্রব আর দ্রাবকে মিলিত হয়ে তৈরি হয় দ্রবণ। যেমন ট্যাঙ্কটা কি? দ্রব। পানিটা কি? দ্রাবক। এই যে ট্যাঙ্ক আর পানির যে আমি মিশ্রণটা তৈরি করছি, মানে এটাতে যে আমি ব্যাপন প্রক্রিয়াটা কাজে লাগাচ্ছি, এইটা যে কাজে লাগিয়ে আমার যেটা পরিণত হচ্ছে সেটা হচ্ছে দ্রবণ। অর্থাৎ পানি আর ট্যাঙ্কে যদি আমি মিশ্রণ করি একটা, মানে আমরা যেটা বাঙালি ভাষায় বলি ট্যাঙ্ক, তো এই যে আমি পানি আর ট্যাঙ্কে মিশ্রণ করে একটা অন্য রঙের, মানে পানির থেকে ভিন্ন রঙের একটা জিনিস পাচ্ছি, এটা হচ্ছে আমার দ্রবণ। যেমন লেবুর রস, চিনি, তারপর পানি মিশ্রণ করলে আমরা কি পাই? লেবুর শরবত, মানে আমরা শরবত পাই। এই যে শরবতটা হচ্ছে কি আমার দ্রবণ, বুঝতে পারছেন? তার মানে দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল দ্রবণ, বুঝতে পারছেন? তো এইবার প্রশ্ন হচ্ছে এটার সঙ্গে এটা সম্পর্ক আমি আগেই বুঝিয়েছি, কারণ অবিশ্রবণটা হচ্ছে দ্রবণে বেশি দ্রবণ থেকে কম দ্রবণে ধাবিত হয়, এটা হচ্ছে অবিশ্রবণ। এই প্রক্রিয়াটাকে বলা হয় অবিশ্রবণ। তো এবার আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আর সহজ হবে। আমরা যদি দেখি কিশমিশ আর পানি, কিশমিশ আর পানির মধ্যে কি সম্পর্ক? এবার কিশমিশটা কিন্তু আমার প্রথমেই ফুরানো থাকে না, কিছু মানে বলতে পারি এটা কিছু এজে থাকে, মানে এটা কিছু শুকনো থাকে কিশমিশটা। যখন আমি এটা 30-20 অথবা 10 মিনিট পানিতে রাখি, দেখা যায় এই কিশমিশটা কিন্তু আমার আগের অবস্থায় নেই, তার মানে সেটা অবস্থা পরিবর্তন করছে। আরেকটা প্রশ্ন আসে, এই অবস্থা পরিবর্তন যেটা করছে এটাকে বলা হয় ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন হচ্ছে যার কোনো ধর্ম পাল্টায় না, শুধু অবস্থার পরিবর্তন হয়। তো এটাই শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, তার মানে এটা ভৌত পরিবর্তন। আর যদি সেখানে আমি চুন পানিয়ে যদি আমি এখানে দ্রবণটা তৈরি করতাম, তাহলে সেটা আমার ভৌত পরিবর্তন থাকলো না, সেটা রাসায়নিক পরিবর্তন হয়ে গেল। তো দ্রবণের ক্ষেত্রে ভৌত রাসায়নিক মাস্ট একটা গুরুত্বপূর্ণ দিক। তো কিশমিশ আর পানিতে কি সম্পর্ক? আমি যেটা বললাম 10 মিনিট যদি আমি কিশমিশটা পানিতে রাখি, দেখা যাবে যে কিশমিশটা শুকনো অবস্থা থেকে ফুলে উঠছে। কারণ হচ্ছে কিশমিশ একটা কি অর্ধবেদ্য পর্দা। এখানে আমার আরেকটা কথা আসে, অর্ধবেদ্য, বেদ্য, অবেদ্য। আমি এটাও বুঝাবো। কিশমিশটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, অর্থাৎ পানিতে কিন্তু আমার পরমাণুর সংখ্যা বেশি, কিশমিশে পরমাণুর সংখ্যা কম। যেহেতু পানিতে পরমাণুর সংখ্যা বেশি, সেহেতু এটা বেশি দ্রবণ থেকে কম দ্রবণ, মানে কিশমিশ যেহেতু কম, তার মানে বেশি থেকে যে কম দিকে আমার ধাবিত হচ্ছে, এটাকে বলা হয় অবিশ্রবণ, বুঝতে পারছেন? অর্থাৎ বেশি থেকে কম দিকে যে ধাবিত হওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় অবিশ্রবণ। তো অবিশ্রবণ আমরা বুঝে গেলাম। এবার আমি শুধু একটা অবেদ্য, বেদ্য ও অর্ধবেদ্য পর্দাটা বুঝাবো। তো অর্ধবেদ্য পর্দাটা হচ্ছে, মানে আমি বলেই অবেদ্যটা কি? অবেদ্য হচ্ছে যেদিকে শুধু মানে দ্রাবক মিশ্রিত হয়, মানে কোনো কিছু মিশ্রিত হতে পারে না, এটা হচ্ছে অবেদ্য। অর্থাৎ যদি আমরা একটা বস্তু নেই,
আর দুইটা বস্তু নেই, এটা ধরলাম আমি পানি, একটা বস্তু আর একটা পানি নিলাম, অর্থাৎ যেমন অবেদ্য পর্দা পানি আর তেলের যে পর্দাটা কি, পর্দাটা আমরা এটা একটা উদাহরণ দিতে হবে। ডিমের খোসা দেখেছেন, এই যে ডিমের খোসার ভেতরে আমার হালকা একটা বস্তু থাকে পাতলা, এটাকে বলা হয় পর্দা। এটাকে কি বলা হয়? পর্দা। তো পর্দা বুঝে গেছি। অর্থাৎ অবেদ্য পর্দা হচ্ছে তাদের মধ্যে কোনো সময় মানে কোনো কিছুর এই যে এটা থেকে এটাতে আসবে না, এটা থেকে এটাতেও যাবে না, মানে মিশ্রণ হবে না, এটাকে বলা হয় অবেদ্য পর্দা। আর বেদ্য পর্দা হচ্ছে মানে পরস্পর মিশ্রণ হয়, যেমন এইটার যে পরমাণুগুলো এটাতে যাবে এবং পানির পরমাণুগুলো এটাতে আসবে, অর্থাৎ পরস্পরের মিশ্রণ হয়, এটাকে বলা হয় বেদ্য পর্দা। আর অর্ধবেদ্য পর্দাটা হচ্ছে শুধু দ্রব বা শুধু একটা বস্তুর জিনিস, মানে একটা বস্তু, যেমন আমি যদি এটা ধরি, এইটার পরমাণুগুলা শুধু আমার এটাতে যাবে, কিন্তু এটা থেকে আর এটাতে আসবে না। যেমন ডিমের কুসা, কিশমিশ, এই দুইটা যে আমি দেখালাম, এই যে অবিশ্রবণটা ঘটেছে, এটা কিন্তু আমার অর্ধবেদ্য তো এটা হচ্ছে আমার অর্ধবেদ্য, কারণ পানিটা কিন্তু কিশমিশের ভিতরে প্রবেশ করেছে, বাট কিশমিশ থেকে কিন্তু কখনো পানি ফিরে আসবে না। আবার ডিমের কুসার ভিতরে যদি আমি পানি প্রবেশ করাতে পারবো, কিন্তু এই পানিটা পরবর্তীতে বেরিয়ে আসতে পারবে না। তো এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। এবার আমার ব্যাপন আর অবিশ্রবণের সম্পর্কটা আমি দেখাই। আমি যে আগে বললাম, এই যে ব্যাপন, আমরা ব্যাপন আর অবিশ্রবণের যে সম্পর্কটা যদি দেখি, ব্যাপন এই যে বললাম মিশ্রণ, এই মিশ্রণ জাতীয় পদার্থটা ব্যাপনের যে সম্পর্ক, এটা আমার ঘটেছে কোথায় বলেন তো? দ্রবণে। এই দ্রবণে আমার ব্যাপন ঘটেছে, আর এই দ্রবণ বা কিশমিশেও আমার ব্যাপন ঘটেছে। বুঝতে পারছেন? তো ব্যাপন অবিশ্রবণ বুঝলাম। এবার আসি প্রসেদন। প্রসেদনটা এতটা গুরুত্বপূর্ণ না, বলতে হয় যে প্রসেদনটা হচ্ছে যে আমরা যদি দেখি, তো প্রসেদনটা মূলত হচ্ছে কি, প্রসেদন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রসেদনটা দেখি। প্রসেদনটা আমি বলি, প্রসেদন খুব একটা কঠিন বিষয় না, সহজই। প্রসেদনটা হচ্ছে, আমরা একটা কথা বলি, গাছ কি কোনোদিন প্রস্রাব করে? তোমরা কি শুনেছ? না, গাছ প্রস্রাব করে না, গাছ প্রসেদন করে। তো প্রসেদনটা কি? প্রসেদন কোথায় ঘটে? গাছের পাতায়। এটা আমি জাস্ট একটা নমুনা আকারে একটা পাতা দেখাইলাম, হয় নাই, বাট আমি একটা দেখালাম। এই যে আমি একটা গাছ আঁকলাম, এখানে আমার পাতা, এটা হচ্ছে আমার পাতা, বুঝে নিবেন আপনারা। তো এই যে আমি গাছ আঁকার ক্ষেত্রে যে আমি একটা পাতা আঁকলাম, গাছটা প্রসেদন করতেছে আমার পাতা দিয়ে। এবার আপনারা যদি এটা প্রুফ চান, কি করতে হবে? একটা পলিথিন নেবেন, একটা পলিথিন নিয়ে আপনারা একটা গাছের পাতায় পলিথিনটা মুখটা বেঁধে দিবেন এবং এমনভাবে বাঁধবেন যেটা এটার ভিতরে যেন কোনো কিছু প্রবেশ না করে। নাহলে আপনারা বলবেন যে এটার ভিতরে তো হয়তো জলীয় বাষ্প আমার প্রবেশ করেছে, সেজন্য এটা আমার হয়তো এমন হয়েছে। এমনভাবে আপনার নিজেই বাঁধবেন, তারপর পরের দিন রাতে ঘুমানোর মানে সকালে উঠে দেখবেন যে আপনার যে পলিথিনটা, এখানে অল্প অল্প আমার জলীয় বাষ্প জমে আছে। এটা মূলত হচ্ছে আমার প্রসেদন। বুঝতে পারছেন? তো এই প্রসেদনে আরেকটা বিষয় হচ্ছে জাইলেম, ফ্লুয়েম। জাইলেম আর ফ্লুয়েমটা হচ্ছে, জাইলেম মানে আমার এদিক থেকে যায়, জাইলেম মানে আমার মাটির যে খনিজ পদার্থ, যে মাটি মানে গাছ যে খাদ্য তৈরি করে, এগুলো আমার জাইলেম দিয়ে প্রবেশ করে, জাইলেম দিয়ে এদিকে আমার এগুলো প্রবেশ করে। অর্থাৎ খনিজ পদার্থ মানে গাছের যে বিভিন্ন খাবার দাবার, গোবর মানে জৈব সার, এগুলো যে গাছ গ্রহণ করে, এটা আমার জাইলেম প্রক্রিয়ায় গাছে উঠে। এবং ফ্লুয়েম প্রক্রিয়ায় কি হয়? ফ্লুয়েম প্রক্রিয়ায় আমার গাছে পাতায় যে খাবার উৎপাদন করে, এটা আমার সারা গাছে ছড়িয়ে দেয়। এবং ফ্লুয়েম প্রক্রিয়ায় আমার পাতা, ওই যে আমার ফ্লুয়েম প্রক্রিয়ার লাইনের নমুনাটা আমি দেখাই, এইভাবে থাকে ফ্লুয়েম প্রক্রিয়ার লাইন এবং জাইলেম প্রক্রিয়ার লাইন এইভাবে, আর ফ্লুয়েম প্রক্রিয়া এইভাবে। বুঝতে পারছেন? মানে জাইলেমে শুধু নামে, সরি,
একটু মিস্টেক হয়েছে। জাইলেমে শুধু উপরে উঠে আর ফ্লুয়েমে শুধু নামে আর এইদিকে শুধু যায়, অর্থাৎ ফ্লুয়েমটা আমার উপর থেকে নিচে আসে এবং জাইলেমটা নিচ থেকে উপরে যায়, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে প্রশোধন। তো আমি আর কথা বলাচ্ছি না, প্রশোধনটা আমার এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি পরবর্তী ক্লাসে মহাবিশ্বর একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।